যে বলছে দেখো যে একটা গোলককে 2 মিটার দীর্ঘ সুতার এক প্রান্তে বেঁধে, তার মানে একটা সুতা আছে আমার, সুতাটা হচ্ছে 2 মিটার, তাহলে আর এর মান কত দেওয়া আছে 2 মিটার, এর এক প্রান্তে একটা গোলক বাঁধছি আমি, এই গোলকটা বেঁধে কি করতেছি প্রতি সেকেন্ডে 5 বার ঘুরাইতেছি। প্রতি সেকেন্ডে কতবার ঘুরাইতেছি আমি? 5 বার। তাহলে আমাদের টি এর মান দেওয়া আছে দেখো 1 সেকেন্ড, প্রতি সেকেন্ড বলতে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আর কয়বার ঘুরাইতেছি? 5 বার, তাহলে এন এর মান দেওয়া আছে কত? 5 বার। এতটুকু ক্লিয়ার? এখন বলছে যে গোলকটি মানে 5 সেকেন্ডে 1 সেকেন্ডে 5 থিটা, মানে 5 বার ঘুরতেছে। থিটা মানে 5 থিটা। আচ্ছা আমি বলতেছি দেখো যে 1 সেকেন্ডে 5 বার ঘুরতেছে আমার, তাহলে কৌণিক বলের মান নির্ণয় করো। তাহলে কৌণিক বলের সূত্র জানি এরকম, F = mv²/r। তাহলে আমার এখান থেকে কিন্তু আমি সূত্রতে মানগুলো ফেলাতে পারছি না, তাহলে আমি এই সূত্রটা লিখবো না, ঠিক আছে? তারপর আরেকটা জানি দেখো F = mω²r। আমার এখানেও মান ফেলতে পারতেছি না আমি। তাহলে কিন্তু দেখো যে এই লাইনটা কিন্তু আমার এখান থেকে আসছে, আমি এটাকে আরেকটু ভাঙলে দেখো লিখতে পারি m * 2π n/t * r। এখন দেখো আমরা r এর মান জানি, t এর মান জানি, n এর মান জানি, তাহলে আমি m এর মানটা যদি জানি তাহলে আমাদের অ্যানসার শেষ না? জি ভাইয়া। m এর মান দেওয়া থাকবে m = maybe 0.05 কেজি। বোঝা গেছে? তাহলে এরকম করতে পারবা না? জি ভাই, এখন তো শুধু মান বসায় দেওয়া ক্যালকুলেটরে। এই আর কি, এগুলা হচ্ছে তোমরা যখন ইয়াতে আসবা আর কি অ্যাডমিশনে, তখন হচ্ছে এখান এই কৌণিক মানে বৃত্তাকার গতি থেকে তোমার দুইটা চ্যাপ্টার হবে, একটা হচ্ছে দ্বিমাত্রিক হবে, আমরা প্রাস্ত অধিবৃত্ত পড়ছি, ওই তুমি যে মেইন চিত্রটা পড়ছিলাম বড়, ওখান থেকে তোমার হচ্ছে একটা চ্যাপ্টার হবে দ্বিমাত্রিক গতি, আর কিছু অংশ থেকে হবে কৌণিক গতি। হ্যাঁ, কৌণিক গতিটা হচ্ছে এগুলা থাকবে, আর এর সাথে অ্যাড হবে তোমাদের সেটা হচ্ছে যে তোমার রাস্তার বাঁকের অঙ্কগুলো অ্যাড হবে। বুঝা গেছে? তো ওইটা তোমাদের সিলেবাসে নাই একাডেমিকে, এর জন্য আমরা ওইটা পড়াই নাই। বুঝা গেছে? জি ভাই। ওকে, তা আমরা এটা মিশাই দিলাম। এখন আমরা যে এককের একটা ক্লাস নিছিলাম, ক্লাসটা সবাই দেখছো না? এককের একটা ক্লাস নিছি, ওই ক্লাসটা একটু সবাই দেখবা কষ্ট করে, হ্যাঁ? তাহলে তোমাদের হচ্ছে একক নিয়ে কোনো সমস্যা হবে না। এখন আমরা যেহেতু বলতেছি বল ও ঘর্ষণ, বল ও ঘর্ষণ আমাদের হচ্ছে অধ্যায়ের নাম। তা সেই বলটা কি আসলে? আমার বলটা কি, যে ধরো আমি এখানে একটা বস্তু রাখছি m ভরের, আমি m ভরের একটা বস্তু রাখছি। এখন এখানে ধরো তোমার একটা ফ্রেন্ড বসে আছে, তুমি পেছন থেকে ধাক্কা দিলা, তাহলে এখান থেকে সে কি এই জায়গায় চলে আসতে পারে না? জি ভাইয়া। অথবা তোমার একটা ফ্রেন্ড দৌড়াইতেছে, তোমার একটা ফ্রেন্ড দৌড়াইতেছে এবং তুমি হইতেছে কি তাকে সামনে থেকে বাধা দিছো, ধরো এদিকে দৌড়াইতেছে, তুমি কি করছো এখান থেকে ধরো ওরে ধাক্কা দিয়ে এই জায়গাটা আটকাই দিছো। তাই তুমি যে তাকে একটা ধাক্কা দিয়ে আটকাইলা, এটাও একটা বল ক্রিয়েট করতেছি না আমি? জি ভাইয়া। তাহলে দেখো যে তুমি ওকে ধাক্কা দিয়ে আটকাইতেছো, তোমার দৌড়াইতেছিল কে? তোমার বন্ধু। তোমার বন্ধু যখন দৌড়াইতেছিল, তুমি যে হাত দিয়ে ওকে বাধা দিলা, এটা কি তুমি মানে তোমার বন্ধুর কোনো বডির অংশ না তোমার বাইরের অংশ এটা? মানে কোশ্চেনটা বুঝলাম না ভাই। আচ্ছা, আমরা আলোচনা করতেছি তোমার বন্ধুকে নিয়ে। তো তোমার বন্ধুকে যে তুমি বাধা দিলা, এইটা আসলে তোমার বন্ধুকে তুমি তোমার বন্ধুর কোনো অংশ না এটা তোমার বন্ধুর শরীরের বাইরের অংশ? বাইরের অংশ। ওকে, তুমি যে এখানে তোমার বন্ধুকে ধাক্কা দিছিলা, এই ধাক্কাটা তোমার বন্ধুর কি শরীরের কোনো অংশ না তোমার ফ্রেন্ডের বাইরের অংশ? বাইরের অংশ। বাইরের অংশ। তাহলে এখন আমাকে বলো যে এই যে আমি ধাক্কা দিচ্ছি বা আমি হচ্ছে তোমার মানে বল তোমার হচ্ছে গতি হচ্ছে বাধা দিচ্ছি, এই ধাক্কা দেওয়া বাধা দেওয়া টোটালটা কি বাইরের একটা কোন একটা বাইরের একটা অংশ কাজ করতেছে না আমার? তাহলে আমি এখান থেকে বলতে পারি দেখো যে ইহা এমন একটি বাহ্যিক কারণ, এমন একটি বাহ্যিক কারণ
যাহা, এখানে বস্তুটা কি স্থির ছিল, তুমি ধাক্কা দেওয়ার পরে কি গতিশীল করছো না? জি ভাইয়া। আবার দেখো তোমার বন্ধু দৌড়তে গতিশীল অবস্থায় আসতেছিল, তুমি বাধা দিয়ে কি গতি কমাই দিছো না? জি জি। তাহলে বলতে পারি যে ইহা এমন একটি বাহ্যিক কারণ যাহা স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করে। ওকে, জি ভাইয়া। তাহলে যদি এখন তোমাকে কখনো বলের সংজ্ঞা আসে, তুমি লিখতে পারবে না? জি ভাইয়া, অবশ্যই পারবো। আমরা একে এফ দ্বারা প্রকাশ করি, একে এফ অথবা পি অথবা টি অথবা আর এন, যে কোনো একটা দ্বারা প্রকাশ করতে পারবা। এখন আমরা এখানে প্রকাশ করবো এফ দ্বারা। হ্যাঁ, কোন বইটা হচ্ছে পি দ্বারা। পিটা হচ্ছে তোমাদের টানা বল বলি আমরা, আরটা হচ্ছে আর এনটা বলি আমরা রিঅ্যাকশন বল, অথবা এন বলতে পারো, এনটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন বল। আমি এতগুলো লেখার দরকার নেই, জাস্ট তোমাদের হচ্ছে জানার জন্য লিখলাম যে কখনো কখনো কোন বইয়ে তোমরা যারা মেকানিক্যাল সিভিল আছো তাদের হচ্ছে টানা বল টি অনেক জায়গাতে ইউজ করে ডিপার্টমেন্টে, আর এন হচ্ছে অনেক জায়গাতে ইউজ করবে প্রতিক্রিয়া বলের জন্য, মনে থাকবে? জি ভাইয়া। তাহলে আমরা এটাকে বলতেছি বল, এফ। এফ বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এখানে বললাম প্রকাশ করি। ওকে, এখন এই যে আমি এখানে বল প্রয়োগ করলাম, তাহলে এখানে কি এফ বল প্রয়োগ করছি না? জি ভাইয়া। কতটুকু ভরের উপরে প্রয়োগ করছি? এম ভরের উপরে। এই এম ভরটা যখন এখানে বেগ প্রাপ্ত হবে, কোন একটা বস্তু যদি বেগ প্রাপ্ত হয় তাহলে এখানে অবশ্যই ত্বরণ কাজ করে না? জি ভাই, বেগের পরিবর্তন হচ্ছে যেহেতু। হ্যাঁ, বেগের পরিবর্তন হচ্ছে, সুতরাং কি আমাদের ত্বরণ এখানে কাজ করতেছে। তাহলে আমরা এই বল F ইকুয়াল টু লিখতে পারি ভর ইনটু ত্বরণ। তাহলে একে আমরা বলি m আর ত্বরণ হচ্ছে a। ওকে, এখন আমরা এখানে শুধুমাত্র এই যে একটা ফরম্যাট দেখলাম আমরা, যে এটা আনুভূমিক ভাবে দেখলাম, যদি আমার কোনো একটা বস্তু উপর থেকে পড়ে, ধরো এম ভর একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, এখানে ইউ হচ্ছে 0 ছিল, যখন ভূমিতে আঘাত করবে তখন একটা বেগ প্রাপ্ত হবে না, ভি বেগ প্রাপ্ত হবে। তো এখানে আমার কে কাজ করে? অভিকর্ষী ত্বরণ জি কাজ করে। তো এই চিত্রের ক্ষেত্রে তোমার তখন বল হবে ডাব্লু, ওয়েট জনিত বল, মানে ওজনের কারণে বল। ডাব্লু সমান লিখতে পারে আমরা ভর ইনটু ত্বরণ কে এখানে জি। ক্লিয়ার? মনে থাকবে? ওকে, তাহলে আমাদের আপাতত এটা নিয়ে কাজ না, আমরা যখন মহাকর্ষ অভিকর্ষ করব তখন আমাদের এটা লাগবে, কাজ করতে শক্তি করার সময় লাগতে পারে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে F সমান বল সমান কি পাইলাম? বল F ইকুয়াল টু m a। এতটুকু মনে থাকবে? জি ভাই। আচ্ছা, এখন আমাদের এই যে F এর এই যে একক, আমরা একটু একক নিয়ে কথা বলবো, যে একক। তাহলে বলের একক হবে আমার, দেখো তো m টা কি ভর, তো ভরের একক কি ছিল? কেজি। আর দেখো এটা কি ত্বরণ, ত্বরণ একক আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা যদি আমরা সি দিয়ে এম কে এস লিখি তাহলে আমি এতটুকু সমান লিখতে পারি নিউটন। মনে পড়ে? এগুলো আমরা ওই যে একটা এককের ক্লাস নিয়েছিলাম, মনে আছে? ওই ক্লাসে বিস্তারিত, হ্যাঁ ওই ক্লাসে বিস্তারিত আলোচনা করছিলাম, এজন্য এখানে একটু স্কিপ করব। হ্যাঁ, জি ভাই। ওকে, দেখো আচ্ছা কারো সমস্যা হলে অবশ্যই হ্যান্ড রেজ করে বলবা কিন্তু। হ্যাঁ, কারণ সামনে যখন মহাকর্ষ অভিকর্ষ পড়বা তখন ওখানে কিন্তু একক আরো বেশি ডিফিকাল্ট হবে, আস্তে আস্তে বড় হইতেছে এককগুলা, বোঝা গেছে? তা দেখো যে মাত্রা সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? মাত্রা সমীকরণ আমরা বলছিলাম যে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। এখন দেখো যে এখানে কি এম আছে, এম এর একক কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি, কেজিটা কি? ভর। এখন আমারে বলো যে আমরা কেজি কে মাত্রা সমীকরণ কি বড় হাতের এম দিছিলাম, মনে আছে? এবং এল, এলটা কি আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্যের বড় হাতের কি এল দিছিলাম, এবং এসটা কি সময়, সময়কে বড় হাতের টি দিছিলাম, মনে পড়ে? এটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারি, দেখো এম এল 2। আচ্ছা, এতটুকু কে কে বোঝো না একটু বলো আমাকে, সবাই ক্লিয়ার? জি ভাই। ওকে, একটু দাঁড়াও, চোরগুলোকে বাইরে করি খুঁজে খুঁজে। এই রিয়াদ, বুঝছো? রিয়াদ বুঝছো?
এই দেখো এটা না মানে যুক্ত হয়ে পালাই গেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে একটা বিষয় আমাকে বলো, তোমাদের এখান থেকে কোশ্চেন আসে অতি সংক্ষিপ্ততে বল কাকে বলে, সংক্ষিপ্ততে আসতে পারে যে বলের মাত্রা সমীকরণটি লিখো। আমি একটু তোমাদের কোশ্চেন গুলো হচ্ছে একটু দেখি। হ্যাঁ, বলের মাত্রা সমীকরণ লিখো। আচ্ছা, এটা অতি সংক্ষিপ্ততে আসে। তো এখন তুমি যখন মাত্রা সমীকরণ নির্ণয় করবা তখন তুমি লিখবা যে বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, দেন তারপরে এই লাইনগুলো হচ্ছে এই লাইনটা লিখে দেবা, তাহলে না আর কিছু লাগবে না। বা বলের মাত্রা সমীকরণ ml p ইনভার্স 2, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমাকে একটু কথা বলো যে আমি যদি বলি তোমাকে এখানে, আমি ধরলাম এটা এক ধরলাম যে এখানে এ বলের একক কি পাইছি আমরা নিউটন, তাহলে 1 নিউটন বলতে পারি আমি এখানে। তাহলে 1 নিউটন সমান আমি দেখো লিখতে পারি যে 1 কেজি ভরের একটা বস্তু আছে এবং এটাকে আমি 1 নিউটন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে ত্বরণিত করছি। লিখতে পারি দেখো তো, এই দুইটা গুণ করলে কি হয়, একই আসে না? জি ভাই। ওকে, তাহলে যদি কখনো আমার কোশ্চেন আসে এরকম, ধরো যে 1 নিউটন বল বলতে কি বোঝায়, 1 নিউটন বল বলতে কি বোঝায়, তাহলে আমরা লিখতে পারি দেখো এরকম যে আমার বলকে এই যে এটা মনে রাখবা ভর ইনটু ত্বরণ, তাহলে আমি বলতে পারি দেখো যে 1 কেজি ভরের, বললাম কি 1 কেজি ভরের কোন একটা বস্তুকে 1 মিটার পার সেকেন্ড বেগে ত্বরান্বিত 1 মিটার পার সেকেন্ড ত্বরণে ত্বরান্বিত করতে যেই বলের প্রয়োজন হয় তাকে আমরা 1 নিউটন বল বলি। আমরা লিখতে পারবো না, নিজের মতো করে লিখতে পারবো না? জি ভাই পারবো। তাহলে দেখো আমরা বলতেছি কি যে 1 নিউটন বল বলতে 1 কেজি ভরের, 1 কেজি কোথা থেকে আসছে, এই যে ভর, 1 কেজি ভরের কোন বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে ত্বরান্বিত করতে বা ত্বরণে ত্বরান্বিত করতে যে বলের প্রয়োজন হয় তাকে 1 নিউটন বল বলে। লিখতে পারবা? জি ভাই। এখন যদি তোমাকে বলে এই কোশ্চেনটা, আমি বললাম যে এখানে আমাদের 20 নিউটন বল, কত নিউটন, তাহলে 20 নিউটন বল বলতে কি বোঝায়, আমি লিখতে পারি দেখো 20 নিউটন বল বলতে 1 কেজি ভরের কোন বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে ত্বরান্বিত করতে যে বলের প্রয়োজন হয় তাকে আমরা 20 নিউটন বল বলি। এটা লিখলে হবে। তুমি যদি বলো যে ভাইয়া আমি হচ্ছে ত্বরণ পরিবর্তন করবো না, তাহলে লিখতে পারবা এখানে 20 নিউটন বল বলতে 20 কেজি ভরের কোন বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ত্বরান্বিত করতে যে বলের প্রয়োজন হয় তাকে আমরা 20 নিউটন বল বলি। হ্যাঁ, তাহলে তুমি দুই ভাবে লিখতে পারতেছো। দেখো যে আমি 20 নিউটন বল বলতে কি বলতেছি যে 1 কেজি ভরের, আমি ভরটাকে পরিবর্তন করব না এবার, তাহলে আমার কি পরিবর্তন করতে হবে, ত্বরণ। আমি যদি কখনো বলি ত্বরণ পরিবর্তন করব না আমি, তাহলে আমি ভর পরিবর্তন করব। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে এখন দেখো যে আমি 20 নিউটন বলছিলাম, তাহলে আমি এটা কি 20, তাহলে আমাদের দেখো বল কি F ইকুয়াল টু আমাদের m ইনটু a, তাহলে আমি m ভরটা কত ধরছি 20 কেজি, তাহলে 20 আর এর মানটা কি 1, তাহলে দেখো তো 20 নিউটন আসছে না আমাদের এককটা, 20 নিউটন আসছে। ওকে, আবার তুমি যদি বলো যে ভাই আমি হচ্ছে আমাদের ত্বরণের মানটা 20 করব, তাহলে দেখো তো m ইনটু a, তাহলে আমি বলতে পারি না এখানে যে এটা হচ্ছে 1 ইনটু এটা কত 20, তাহলে 20 আসতেছে না। এখন তুমি যদি বলো ভাই আমি এটাও করব না, আমি এটাকে দিব 5 কেজি আর এটাকে দিব আমি 4 মিটার পার সেকেন্ড, তাহলে তুমি দেখো F ইকুয়াল টু কি আসছে আমার m ইনটু a, তাহলে আমি লিখতে পারি না যে m এর মান 5, এর মান তো 4, তাহলে কত হচ্ছে 20 নিউটন। তোমার খাতা তোমার কলম, তুমি যেভাবে মন চায় লিখতে পারো, ঠিক আছে। তবে আমি এতটুকু তোমাকে সাজেস্ট করব যে তুমি সব সময় হয় ভরকে পরিবর্তন করবা, না হলে ত্বরণ পরিবর্তন করবা। কারণ হচ্ছে একটা বিষয় আমি তোমাদের বলি যে তুমি এটা লিখছো এটা হবে, তুমি এখানে 10 ইনটু 2 দাও তাও হবে, কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের তো এখন খাতা আসলে তোমাদের সেমিস্টার ফাইনালের খাতা কে দেখবে আমি তো জানি না। জানি বলো, স্যারে দেখলে ফুল মার্কস দেবে, কেউ যদি কোনো স্টুডেন্টের কাছে পড়ে তাহলে তো বই দেখে তুলবে, মিলাবে না, এই জন্য। তো এতটুকু ক্লিয়ার হচ্ছে তো আমাদের সবার।
ক্লিয়ার। ওকে, এ রিয়াদ কি তুমি খাইতে গেছো নাকি? না ভাই, ভাত খেলাম, কে বলছে? আচ্ছা দেখো, আবার আমরা বলতে পারি আরেকটা জিনিস দেখো এখানে, যে আমরা বলতে পারি যে ভরটা যদি আমি লিখি গ্রাম এবং ত্বরণ, তাহলে আমাদের কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আমি এতটুকু কি বলতেছিলাম? ডাইন বলতেছিলাম, মনে আছে? জি ভাই। ওকে, একক পড়ছিলাম এমকেএস যেগুলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সিজিএস এ, ওটা ছিল আগেরটা ছিল নিউটন, ছিল এমকেএস এ। ওকে, তাহলে এখন দেখো যদি আমি এখানে বলি যে এক ডাইন বলতে কি বুঝায়? আচ্ছা, কেউ কোশ্চেন করছিল কি বলতো একটু? ওকে, দেখো যদি বলি এক ডাইন বলতে কি বুঝায়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো তো সেম একই কথা। এক ডাইন বল বলতে তখন আমি কি হবে? 1 গ্রাম ভরের কোন বস্তুকে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আমি একটু লিখে দিই তোমাদেরকে, যে 1 গ্রাম ভরের কোন বস্তুকে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ত্বরান্বিত করতে যেই বলের প্রয়োজন হয় তাকে আমরা কি বলছি? এক ডাইন বল বলতেছি। মনে থাকবে? ভাইয়া এই ভরের হচ্ছে কি বলের হচ্ছে সিজিএস একক ডাইন। হ্যাঁ, বলের সিজিএস হচ্ছে ডাইন। আচ্ছা তোমরা ওই ক্লাসটা ভালোভাবে একবার দেখে রিপিট করেও, তাহলে হচ্ছে তোমাদের একক নিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর যদি একক নিয়ে কনফিউশন থাকে তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, আমি আগেই বলতেছি। তবে এটা জানা ছিল না যে ডাইন। না না না, সমস্যা নাই। আচ্ছা, তাহলে যদি বল 20 ডাইন, তাহলে আমরা লিখতে পারবো না? জি ভাই। ওকে, তাহলে আমরা বল থেকে চলে গেলাম, এখন ঘর্ষণ। এখন কি আমাদের? ঘর্ষণ। আচ্ছা, এই যে তুমি যখন রাস্তা দিয়ে চলতেছো, তুমি রাস্তা দিয়ে একটা জিনিস মনে করো, একটা বস্তু গড়াই দিলে, এমনি করে গড়াই দিচ্ছ, তো বস্তুটা একটা সময় যাওয়ার পর থেমে যায় না? জি ভাই। কি জন্য থেমে যায়? কারণ ঘর্ষণ কাজ করে না। না, এই যে এখানে একটা প্রতিরোধী বল কাজ করে, আমার গতির এগেইনস্টে বা গতির বিরুদ্ধে একটা প্রতিরোধী বল কাজ করে, একে আমরা বলি কি? ঘর্ষণ। একে কি বলি আমরা? ঘর্ষণ। তার মানে আমি যদি এভাবে বলি, তোমাকে একটা গল্প বলি, হ্যাঁ, রাস্তা দিয়ে যখন হাঁটো বা হাঁটতে হাঁটতে যখন রাস্তা দিয়ে যাও, তো পেছন থেকে কখনো কোনো ছেলে অথবা কোনো মেয়েকে হাঁটতে দেখছো? দেখবা তোমার সামনে যে ছেলে বা যে মেয়েটা হাঁটতেছে, দেখবা যে যারা পা একবারে মাটিতে লাগায় লাগায় হাঁটে, মনে করো এই যে পা কম উঠায়, মনে করো, দেখবা যে ওদের যে স্যান্ডেল থাকে, আর কি, ঠিক আছে, এই স্যান্ডেলে দেখবা যে পেছন দিক ক্ষয় হয় না? জি ভাই। তার মানে দেখো তুমি হাঁটতেছো কোন দিকে? সামনের দিকে। স্যান্ডেল ক্ষয় হইতেছে কোন দিকে? পিছনের দিকে। পেছনের দিকে। তাহলে আমি যদি বলি ঘর্ষণ, বা ঘর্ষণ বল কাকে বলে যদি বলি, আমি তাহলে দেখো বলতেছি যে একটা বস্তু যখন, দেখো এই আমি হাঁটতেছি কি রাস্তার উপর দিয়ে না? জি ভাই। এই দেখো এই বস্তুটা আমি একটা টেবিলের উপর একটা বস্তু মনে করে রেখে গড়াই দিয়েছি, তাহলে দেখো যে এটা একটা সারফেস, এটা একটা সারফেস না? জি ভাই। তাহলে আমি বলতেছি যে একটা বস্তু যখন অপর একটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে, আমি দেখো বলতেছি যে কোনো একটা বস্তু যখন অপর একটি বস্তুর উপর দিয়ে চলতে থাকে বা চলার চেষ্টা করে, তখন কি হচ্ছে? দেখো আমার বাধা দিচ্ছে কোন দিকে? বিপরীত দিকে না? জি ভাই। আচ্ছা, তখন ঘর্ষণের কারণে যে কি করে? যে বাধা বা যে বলের সৃষ্টি হয়, তাকে ঘর্ষণ বল বলে। মনে থাকবে?
জি আমরা একে মিউ দ্বারা প্রকাশ করি, একে মিউ দ্বারা প্রকাশ করা হয়। ভাই ইউ মিউ 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 সরি বিড়াল লাগছে না মিউ করে এমনি ওই মিউ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই ঘর্ষণ বলটাকে দুই ভাগে ভাগ করতে পারি। ঘর্ষণ বলকে আমরা কয় ভাগে ভাগ করতেছি? দুই ভাগে। ঘর্ষণ বল মিউ একে আমরা দুই ভাগে ভাগ করি। হ্যাঁ, আমি দুই ভাগে ভাগ করে বাংলাটা লিখলাম, ঠিক আছে। একটা হচ্ছে চলো বা আচ্ছা, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা কি বললাম আমরা? স্থিতি ঘর্ষণ, আর একটা গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণকে আমরা মিউ এস দ্বারা প্রকাশ করি, আর গতিশীল ঘর্ষণটাকে মিউ কে দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? মিউ। অথবা আমি একটু দেখি তোমাদের বইটা, যে তোমাদের বই হচ্ছে ওর অন্য কিছু লেখা আছে কিনা। হ্যাঁ, ধরো আমি হচ্ছে পড়ালাম একটা, এটাই হচ্ছে মূলত আমাদের সব জায়গাতেই বেশি বলা হয়, ম্যাক্সিমাম বই এই দুইটা দেওয়া থাকে, তোমাদের বইতে অন্য কিছু দেওয়া থাকে, সেটা একটু দেখতে হবে আমার, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইয়ে দেওয়া আছে যে বিসর্প ঘর্ষণ ও আবর্ত ঘর্ষণ। এত কিছু তোমার হচ্ছে দরকার নাই, জাস্ট শুধু এতটুকু বলবা, স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে কি আমাদের গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ, মনে থাকবে। তার মানে কোন একটা বস্তু ধরো, যে তুমি একটা বস্তু ধরো, তোমার একটা ফ্রেন্ড, এই জায়গাতে একটা ফ্রেন্ড তোমার বসে আছে, অনেক মোটু মানুষ, ঠিক আছে। তো তোমার পেছনে ধাক্কা দিচ্ছ, সে কোনোভাবে নড়তেছে না, সে কোনোভাবে কি হইতেছে না, নড়তেছে না। তখন এখানে বা কোনোভাবে জায়গা পরিবর্তন করছে না, তখন এখানে যে ঘর্ষণটা কাজ করে, তখন সেটাকে বলে আমরা স্থিতি ঘর্ষণ। বোঝা গেছে? বা স্থির ঘর্ষণ। আর যখন কোন একটা গাড়ি ধরো রাস্তার উপরে চলতেছে, রাস্তার উপরে গাড়ি চললে কি দেখো রাস্তার চাকার উপরে চাকা যখন ঘুরবে, এই দুইটা সারফেসে আমাদের এই সারফেসটাতে আমাদের কি ফ্রিকশন কাজ করে না, ঘর্ষণ। যখন কোন একটা গাড়ি চলবে ওই সময় যে ঘর্ষণটা কাজ করবে সেটাকে বলতেছি আমরা চল ঘর্ষণ বা গতি ঘর্ষণ, মনে থাকবে। হ্যাঁ, বস্তুর ভর বেশি হলে স্থিতি ঘর্ষণ বেশি না? এটা আমরা দেখি কি হয়, ভরের উপর ডিপেন্ড করতে পারে, আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে। বোঝা গেছে? ওকে, আমরা এটা আস্তে আস্তে যাবো। এতটুকু ক্লিয়ার হচ্ছে কিনা বলো? জি ভাই। ওকে, এখন আমরা যাব একটু এখন আমরা যাব তোমার দ্বন্দ্বতে। দ্বন্দ্ব বলতে একটু কষ্ট হইতেছে আমাদের, বুঝতে কষ্ট হইতেছে না? দ্বন্দ্ব বলছি তো, দ্বন্দ্ব বুঝতে কষ্ট হইতেছে তো আমাদের। এখনো তো কনসেপ্ট ক্লিয়ার করলেন না, বুঝতে কষ্ট হচ্ছে কিনা কিভাবে বলবো? আচ্ছা, আরেকটা জিনিস একটু পড়া একদম আমাদের বইয়ে হচ্ছে আসে, হ্যাঁ, যে 1 নিউটন বলকে ডাইনে প্রকাশ করো, বা নিউটন ও ডাইনের সম্পর্ক, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। আমি কিন্তু কোশ্চেন লিখতেছি না, হ্যাঁ, তোমাদের কোশ্চেন আসতে পারে এরকম যে 1 নিউটন বলকে ডাইনে প্রকাশ করো, বা বলের একক নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক লেখো, অথবা নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক লেখো। একই কথা না? জি ভাই। আমাকে একটু বলো যে আমি কিসের মধ্যে কিসের সম্পর্ক করতেছি? নিউটনের সাথে ডাইনের সম্পর্ক। তাহলে আমি লিখতেছি, দেখো এরকম লিখতে পারি, 1 নিউটন ইকুয়াল টু কত লিখতে পারি? 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারি। জি ভাই। ওকে, এখন দেখো ডাইন কি সিজিএস এ বলে একক না? তো ডাইন কে ভাঙলে আমরা পাই দেখো গ্রাম ইনটু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এতটুকু পাই না?
জি ভাইয়া। তাহলে এখন দেখো সেকেন্ড স্কয়ার এই দুইটা মিল আছে না আমাদের, তাহলে এখানে আমি হাত দিব না, বাকি কোথায় কোথায় মিল না দেখো, এখানে আছে কেজি কিন্তু ডাইনে আছে কি গ্রাম, তাহলে আমরা কেজি কে গ্রামে নিয়ে যেতে পারবো। জি ভাইয়া পারবো। তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000। 1000 গ্রাম। 1000 গ্রাম। এতটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া। এবার দেখো এক, আমি এই এক এখানে যদি বলি যে এখানে দিলাম না, আমি এটা এবার রেখে দিয়ে এখানে 1 মিটার দিলাম, সমস্যা আছে? না ভাইয়া। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100। 100 সেন্টিমিটার। আর স্কয়ার সেকেন্ড থেকে গেল। দেখো তো এতটুকু সমান আমরা এই এককটা এবং এতটুকু সমান কি আমরা ডাইন লিখতে পারি? জি ভাইয়া। তাহলে এতটুকু যদি গুণ করি আমি দুটোকে, তাহলে আসে এরকম 10 টু দি পাওয়ার 5 ডাইন। বোঝা গেছে? তুমি যদি এটা না লিখতে পারো, তুমি এতটুকু লিখতে পারো যে এখানে 3টে শূন্য এখানে 2টে শূন্য, তাহলে কত হয়? 3 4 5 এত ডাইন, তাও হবে। বোঝা গেছে? এটা আমরা ইঞ্জিনিয়ারিং ফর্মেটে লিখছিলাম, কারণ তুমি তো কদিন পরে ইঞ্জিনিয়ার হবা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাই না? অথবা এই ফর্মেট তোমাদের এই সম্পর্ক বলতে কি এইটুকু লিখলেই হবে? এতটুকু দিলেই না, ব্যাখ্যা দিতে হবে। কিচ্ছু লেখা লাগবে না, এতটুকু দিবা। বাংলায় কিছু ব্যাখ্যা দিতে হবে না? বাংলায় কোনো ব্যাখ্যা দেওয়া লাগবে না। আচ্ছা। ওকে? জি ভাইয়া ওকে। আচ্ছা, তাহলে দ্বন্দ্ব, আমরা দ্বন্দ্বতে গেছিলাম। দ্বন্দ্ব মানে মারামারি না কিন্তু, বুঝছো? দ্বন্দ্বর ইংরেজি কি জানো? না ভাইয়া। কয়দিন আগে 12 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি কি ছিল? ভ্যালেন্টাইন ডে ছিল না? জি ভাইয়া। সবাই মানে ঘুরতো কারা? কাপড়রা। এই তো দ্বন্দ্ব হচ্ছে ইংলিশ কাপল। দ্বন্দ্ব বা কাপল, কাপড়। বোঝা গেছে? জি ভাইয়া। দ্বন্দ্ব বা কাপল বলতে কি বোঝায়? এখন আমার বলো, এই যে দুইটা কাপল মনে করো, এই দুইটা কাপল না? জি ভাইয়া। আমি ধরলাম দুইটা সমবয়সী, দুইটা কি একই ক্লাসে পড়ে, সমবয়স। ঠিক আছে? কিন্তু যখন মনে করো এই যে ধরো এটা হচ্ছে এই জায়গাতে বসে গল্প করতেছে, তো এখানে ধরো গল্প করতেছে, দুজনে ঝামেলা লেগে গেছে। দুজনে কি হয়েছে? ঝামেলা লেগে গেছে। একটা এদিক যায় আরেকটা এদিক যায় না? জি ভাইয়া। ওকে, ধরো এরকম হলো, এটা একটা রাস্তা, এখানে ঝামেলা লাগছিল, ঝামেলা লাগার পরে একটা হচ্ছে এখানে এসে এই পর্যন্ত এসে এই রাস্তায় গেছে, একটা এই রাস্তায় গেছে, দুই দিকে গেছে তো, তাই না? মানে এই জায়গা থেকে এদিকে বা এদিকে যাওয়ার জায়গা নাই, কিন্তু এদিকে যায় এখানে যাওয়ার রাস্তা আছে, এখানে যায় এদিকে যাওয়ার রাস্তা আছে। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। এবং একটা বিষয় দেখো, এই দুইজন কি বিপরীত মুখী যাইতেছে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার দ্বন্দ্বের কাপলের সংজ্ঞা কি জানো? একটা বস্তুর ভিন্ন বিন্দুতে, দেখো তো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু হয়ে গেছে না? জি ভাইয়া। তাহলে বলতেছে যে একটা বস্তুর দুইটি বিভিন্ন বিন্দুতে প্রযুক্ত দুইটা, আমরা বলছিলাম কি এরা দুইজনে একই ক্লাসে পড়ে বলছিলাম, জি ভাইয়া। তার মানে কি দুইটাই সমান না? জি ভাইয়া। সমান। দেখো যদি আমি এটাকে আবার একটু টান দিই সামনের দিকে, দেখো তো এটা আর এটা সমান্তরাল হয়ে গেছে না? জি ভাইয়া সমান্তরাল। তাহলে সমান সমান্তরাল, এবং এই দুইটা কোন দিকে মুখ আছে? দুইটার বিপরীত। বিপরীতমুখী বলকে দ্বন্দ্ব বলে। এটা জীবনে কোনদিন মুখস্থ করতে হবে না ভাই, দেখে লিখতে মানে এইটা দেখে লিখে দেওয়া যে দুই, লিখতে পারবো। হ্যাঁ আমি বলতেছি ভাই এটা ইমাজিন করে লেখা যাবে। ইমাজিন করে লিখবা, ঠিক আছে? দরকার নিজের মানে কেউ না থাকলে কল্পনা করে নিবা। আমরা ম্যাথ করার সময় করি না, লেট এক্স। জি ভাই। ইঞ্জিনিয়ারিং অনেক কিছু ধরতে হয়, কিছু করার নাই। তাহলে আমি কিন্তু সংজ্ঞা লিখে দিলাম না, ঠিক আছে? জি ভাই। ওকে, না লিখে দেবো? বলো। ভাই বাকিরা যা বলে। আচ্ছা, এই কেউ কোনো রেসপন্স করতেছ না কেন? এই ঘুমাই গেছো নাকি খাওয়া দাওয়া করে সব? না ভাইয়া জেগেছি। এই মাথায় ক্যাপ দিয়ে চশমা দিয়ে আছে কি রে দেখি? আফসার উদ্দিন,
কি বুঝছো? জি ভাই, অল্প অল্প, কারণ আজকে তো শুরু করলাম এই জন্য। ও আচ্ছা এগুলো তো দেখা হয় নাই। আচ্ছা, আজকে নতুন চ্যাপ্টার, আজকে এখান থেকে না বুঝলে কোশ্চেন করবা, হ্যাঁ? আচ্ছা, তুমি তো কাপড় বুঝছো তাই না? জি ভাইয়া। এই যে দেখছো কাপড় লাইনে ঠিকই বুঝে বুঝে ফেলছে, আরেকগুলো বুঝে নাই। পোলা পায় ভালো হলো না। তোমাদের তো আসলে পড়ার কিছু নাই এখানে দেখতেছি, ওটা তো শেষ হয়ে গেল। নিউটনের 3টা সূত্র আছে, আমি এটা জাস্ট মুখে মুখে বলে দেবো, হ্যাঁ? এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলো বুঝিয়ে দেবো, ওকে? আচ্ছা, প্রথম সূত্র আমরা 9 10 পড়ছিলাম, যে কি পড়ছিলাম বলো তো? ভুলে গেছি একবার। আমরা কিন্তু পড়ে আসছি। এই যে এখানে একটা বস্তু আঁকাইছিলাম, এম ভরের বস্তু, এখান থেকে একটা বল প্রয়োগ করতে ধাক্কা দিচ্ছিলাম, মনে আছে? তো প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক, আমি বলি হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ। আচ্ছা, বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এক মিনিট দাঁড়াও। দেখো, এই বস্তু আমি বল প্রয়োগ যদি না করতাম তাহলে স্থির বস্তু কি স্থির থাকতো না সারা জীবন? আবার তোমার মনে করো একটা গাড়ি মনে করো চলতেছে, ওখানে কোনো ধরনের বাধাই কাজ করতেছে না, ঘর্ষণ বল কাজ করে না, কেউ ব্রেক করতেছে না, কেউ ধাক্কা দিয়ে বাধা দিচ্ছে না, তাহলে ও কি গতিশীলই থাকবে না সব সময়? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি প্রথম সূত্র, ফার্স্ট ল। আচ্ছা, নিউটনের ফার্স্ট ল। নিউটনের ফার্স্ট ল কি বলছি আমরা? বাহ্যিক বল প্রয়োগ, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সর্বদা স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি হবে? গতিশীল থাকবে। গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। এতটুকু ক্লিয়ার? তোমাদের বইয়ে হচ্ছে একটু কঠিন করে দেওয়া আছে, যেন রেখে দিছি, বোঝা গেছে? আচ্ছা, এখন দ্বিতীয় সূত্রটা কি বলতেছে আমার, দেখো দ্বিতীয় সূত্রটা বলতেছে আমার যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ? সেকেন্ড ল, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার উহার উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। এতটুকু ক্লিয়ার তোমাদের? এটা একটু বোঝাই দিলে ভালো হয়। আমি বুঝাতেছি, এতটুকু ক্লিয়ার কিনা সেটা বলো। ওকে, এখন দেখো আমরা এই সূত্র থেকে, দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রে প্রমাণ করব, ঠিক আছে? দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে প্রতিপাদন করব। তাহলে আমি এইটা এখানে একটা চিত্র আঁকালাম, ধরো এইটা আমার একটা রাস্তা, আমার এখানে একটা বস্তু আছে এম ভরের, এখানে আমার বেগ ছিল ইউ, এবং এইখানে আমাদের একটা বস্তু আছে, এই বস্তুটা আমার এখানে মুভ করে আসছে, এর বেগ হচ্ছে ভি, এর বেগ কত? ভি। তাহলে এখন বলো আমাকে বস্তুর ভরবেগ, ভরবেগ বলতে কি ভর ইনটু বেগ না? জি ভাই, ভরবেগ। ভরবেগ ইকুয়াল লিখতেছি ভর ইনটু বেগ। তাহলে আমার ইউ যদি দিলাম কি, এটা আদি ভরবেগ আর এটা কি শেষ ভরবেগ না? তাহলে আমার এম ইউ, তাহলে কি আদি ভরবেগ শেষ ভরবেগ কে? এম ভি। এখন দেখো এখানে বলছে
বস্তুর ভরবেগের পরিবর্তন। বস্তুর ভরবেগের পরিবর্তন, পরিবর্তন বলতে কি ছোট থেকে বড় বাদ দেবো না আমরা, বড় থেকে ছোট। জি ভাইয়া, জি তো ভাইয়া। এখন দেখো যে এখানে যদি আমার বেগ বেশি থাকতো, যেহেতু গাড়ি আমার চলতেছে, তাহলে এখানে কি বেগটা আরেকটু বেশি না? জি ভাইয়া। তাহলে আমরা লিখতে পারি যে ভরবেগের পরিবর্তন। আচ্ছা আমি এটা লিখে দিই, নিউটন এর, এনে হচ্ছে নিউটন, হ্যাঁ নিউটনের, জি মাইনাস এ মাইনাস। দাঁড়া, নিউটনের সেকেন্ড সূত্র হতে ফার্স্ট সূত্রের প্রতিপাদন, হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা আমি সংক্ষেপে লিখছি কিন্তু, এই যে এই ফার্স্ট মানে প্রথম, সেকেন্ড এন নিউটন, ওকে। তাহলে এখন দেখো যে আমরা বলতেছি কি যে বস্তুর ভরবেগের পরিবর্তন, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন আমাদের কি হবে দেখো, আমি যে এখানে একটু লিখি তোমাদের যে ভরবেগ এর পরিবর্তন, তাহলে দেখো যে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, শেষ ভরবেগ আমার একটু দাঁড়া আশরাফ, মাইক অন করতো ভাইয়া, আফসার এই ক্যাপ, ও পালাইছে। আচ্ছা শেষ ভরবেগ কে এম ভি মাইনাস কি এম ইউ, এতটুকু সবার ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবার? তাহলে আমরা দেখো যদি বলে এরকম যে বস্তুর ভরবেগের পরিবর্তন এতটুকু হয়েছে আমার, এর হার, কার হার? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এখন বললাম এখান থেকে এতটুকু যাইতে একটা সময় লাগছে না, ধরলাম টি সেকেন্ড, কত সেকেন্ড? জি ভাইয়া, টি সেকেন্ড। তাহলে আমি বলতে পারি যে টি সেকেন্ডে বস্তুর ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, এতটুকু ক্লিয়ার? তাহলে একক সেকেন্ডে বস্তুর ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এতটুকু সবাই বুঝছো? এতটুকু বুঝছো? আমরা গতির সমীকরণে পড়ছিলাম কোনো কিছুর হার বলতে সেটাকে সময় দ্বারা ভাগ করা, মনে আছে? জি ভাইয়া। তাহলে দেখো এখানে এতটুকু কি আমাদের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হয়েছে? জি ভাইয়া। ওকে, তাহলে এতটুকু সমান কি বলছে? তাহলে এতটুকু আমাদের কাজ শেষ, এতটুকু বুঝছো তোমরা সবাই? জি ভাইয়া। আচ্ছা তাহলে দেখো এখন বলছে উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে আমি কতটুকু বল দিয়েছিলাম বলো তো? এফ বল দিয়েছিলাম না? জি। এফ এর সমানুপাতিক, তাহলে দেখো তো এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি লেখা যায়। জি ভাইয়া। তাহলে আমাদের সেকেন্ড সূত্র হয়ে গেছে। এখন সমানুপাতিক মানে হচ্ছে সমান। না না, সমানুপাতিক চিহ্ন এটা রে পাগল, এটা উঠে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগে, বুঝছো? হ্যাঁ, সমানুপাতিক চিহ্ন বুঝতে পারছি, বাট সমানুপাতিক মানে কি এটা হচ্ছে মানে আমার একটু কনফিউশন থাকে আর কি। না, এটা তুমি আরেকভাবে বলতে পারো যে বস্তুর ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক, হ্যাঁ, এবং জি ভাইয়া। বস্তুর উপরে প্রযুক্ত বল উহার সময়ের সাথে ব্যস্ত অনুপাতিক, এটা ভাবে তুমি বলতে পারো সেকেন্ড ল, বোঝা গেছে? এই টিটা আছে বলের সাথে ব্যস্ত অনুপাতিক এবং এতটুকু আছে সমানুপাতিক, বোঝা গেছে? সমানুপাতিক মানে সমান না, ওকে। তাহলে দেখো এফ, এটা বুঝছি, বাট সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক কি এটা আসলে মাথায় ঢোকে না। আচ্ছা সমানুপাতিক বলতে হচ্ছে ধরো আমি যদি বলি যে এফ সমানুপাতিক এম বি মাইনাস এম ইউ, হ্যাঁ, তার মানে এটার মান বাড়াইলে এফ এর মান বাড়বে, এফ এর মান যদি বাড়ে এটার মান বাড়বে, এফ এর মান কমাইলে এই মানটা কমবে, এই মানটা কমাইলে এই মানটা কমবে, ওকে। আর ব্যস্ত অনুপাতিক মানে ধরো সময় টি দিয়েছি, টি এর মান আমি যত কমাবো এফ এর মান বাড়বে না? টি এর মান তুমি যত কমাবা এফ এর মান বাড়বে, টি এর মান যত বাড়াবা এফ এর মান তত কি কমবে না? জি ভাইয়া। এটা হচ্ছে আমি হচ্ছে যখন ব্যস্ত অনুপাতিক বলবো তখন কি একটা মান কমাইলে বা বাড়াইলে আমার ওই মানটার উপর ইফেক্ট পড়তেছে, বোঝা গেছে? যদি আমি এটার মান বাড়াই ব্যস্ত অনুপাতিক ক্ষেত্রে ওটা নিচে ইনভার্সলি আছে, বুঝছো?
বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে এখন আমাদের এই সমানুপাতিক চিহ্ন উঠাইতে হবে। এই জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নেব কে। জি ভাই, ভাই এটা আসলে না বুঝে সূত্র থেকে পড়তেছি, আজকে বুঝলাম। আচ্ছা, এই যে এতটুকু ক্লিয়ার তোমাদের সবার? জি। ওকে, আমি এটা মিশাই দিচ্ছি। হ্যাঁ, খালি একটা জিনিস মাথায় রাখো যে আমি ফার্স্ট লকে লিখছি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে, এটা লিখছি আমি। মনে থাকবে? একটু শুধু একটু মনে রাখো তাহলে হবে। তাহলে এখন আমাদের কে এর মানটা হচ্ছে 1, কে এর মানটা এখানে সমানুপাতিক ধ্রুবক কে এর মান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি না যে mv mu ডিভাইডেড বাই t লেখা যায়? জি ভাই। k = 1। ওকে, এখানে কে এর মান 1, এরপরে হচ্ছে মহাকর্ষ যখন পড়বা ওখানে সমানুপাতিক ধ্রুবক থাকবে বড় হাতের g, ওটার মান হবে 6.673 × 10⁻11। ওকে, এক একটা সমানুপাতিক ধ্রুবকের মান এক এক রকম। যখন সরলদোলক পড়বা তখন সমানুপাতিক ধ্রুবকের মান হবে 2π, যখন প্রবাহী পড়বা তখন স্টোকসের সমানুপাতিক ধ্রুবক পড়বা তোমার হচ্ছে ওটা 8π মেবি। ওকে, তো এখন দেখো আমার প্রথম সূত্র কি বলছে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে। তাহলে বাহ্যিক আমি যদি বল প্রয়োগ না করি তাহলে f এর মান কত? বুঝি নাই তো প্রশ্নটা, আমার নেট প্রবলেম। আচ্ছা, যদি আমি বল প্রয়োগ না করি তাহলে আমাদের f এর মান কত? বল প্রয়োগ না করলে ভাই এফ এর মান যা ছিল তাই। আমি f একটা বল ভাই, হ্যাঁ এফ দিয়ে তো বল প্রকাশ করা হয়। হ্যাঁ, আমি ধরো এখানে f এর মানটা আমি f এর কোনো মানই দিই নাই। তোমার পকেটে এখন ধরো কোনো টাকা নাই, তুমি এখানে টাকা ছাড়া দাঁড়ায় আছো। আমি যদি তোমার টাকা না দিই তাহলে তোমার টাকার পরিমাণ কত? শূন্য। আর যদি আমি টাকা দিই, জিরো। আমি যদি টাকা দিই তোমার টাকা আছে না? জি ভাই। তাহলে আমি যদি এখানে বল প্রয়োগই না করি তাহলে আমার বলের মান কত? শূন্য। ওকে, তাহলে দেখো আমার প্রথম সূত্র বলছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, তাহলে বল প্রয়োগ না করলে বলের মান শূন্য। তাহলে আমরা এখানে শূন্য লিখতে পারি। পারি। ইকুয়াল টু দেখো mv mu ডিভাইড বাই t। এখন আমরা বলো এই t যদি এর পাশে চলে আসে শূন্য হয়ে যাবে। তাহলে দেখো শূন্য ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমি এখন বেশি করি তোমাদের জন্য, ইনটু t ইকুয়াল টু mv mu। তাহলে এতটুকু শূন্য না আমার? এই শূন্যর সাথে t গুণ করলে, শূন্যর সাথে যাই গুণ করবা সেটা শূন্য হয়ে যায় না? জি ভাই, শূন্য। তাহলে দেখো এটা আছে এর পাশে মাইনাস, এর পাশে আসলে কি হবে? ক্লাস। প্লাস। আচ্ছা, কে যেন বললা বুঝো নাই? সবাই বুঝছো? তাহলে দেখো এটা প্লাস হয় তাহলে আমি লিখতে পারি না যে mu ইকুয়াল টু mv লেখা যায়? এতটুকু লেখা যায়? এই দেখো m আর n ক্যান্সেল হয়, তাহলে দেখো তো আমরা u ইকুয়াল টু v লিখতে পারি না? এই m আর n ক্যান্সেল হলে কি u ইকুয়াল টু v লেখা যায়? এই কথা বলো না কেন কেউ? জি ভাই। এখন দেখো আমরা প্রথম সূত্র কি বলছে দেখো, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি গতিশীল হবে, সমবেগে চলবে। তাহলে এখন ধরো যদি আমার এই জায়গাটা বস্তুটা স্থির থাকে তাহলে এর মান কত? শূন্য। স্থির বস্তুর আদিবেগ কত? শূন্য না? তাহলে এর মান তুমি শূন্য বসো, তাহলে ভি এর মান কত? একদম শূন্য না? জি ভাই। আবার দেখো এখানে তুমি যদি এর মান যদি 20 মিটার পার সেকেন্ড বসাও তাহলে ভি এর মান কত? 20। হ্যাঁ, তাহলে দেখো স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এবার ক্লিয়ার হয়েছে? জি ভাই। এই আফসার বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে প্রথমে এই জায়গা থেকে যখন শুরু করবা, হ্যাঁ এই চিত্রটা দিবা, দেন হচ্ছে লিখবা নিউটনের সেকেন্ড সূত্রটা লিখে ফেলবা। ঠিক আছে, লেখার পরে লিখবা ডিরেক্ট, এতটুকু লেখার দরকার নেই তোমার। সূত্র লেখার পরে এখান থেকে শুরু করবা, মনে থাকবে? অথবা লিখতে সেকেন্ড সূত্র লিখবা নিউটনের দ্বিতীয় সূত্র কি, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক।
দেন এখান থেকে শুরু করবা f সমানুপাতিক mv মাইনাস mu ডিভাইডেড বাই t, প্রমাণ যখন করবা পরীক্ষা হলে তখন এখান থেকে শুরু করবা এই পর্যন্ত আসবা, এখানে লেখার পরে এখানে যখন আবার লিখবা নিউটনের প্রথম সূত্র যেটা সেটা লিখে দিবা, দেন অতএব এটা প্রমাণিত, শেষ। প্রথম সূত্র দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রমাণ, এটাই মনে থাকবে, পারবা করতে? জি ভাই, জি ভাই। কোনো কোশ্চেন আছে? না ভাই, তার মানে একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, তোমার ফ্রেন্ডের একটা বাড়িতে দেখো সমান বাড়ি দিও তোমার একটা। ভাই সমান তো মারে না, ডবল মারে। ও আচ্ছা, তুমি যে এখন যেখানে বসে বসে ক্লাস করতেছো, তুমি যে টেবিলে বা তুমি চেয়ারে বসে আছো, ওই চেয়ারে যদি সমান পরিমাণ প্রতিক্রিয়া না দিত তাহলে তুমি ওখানে বসে থাকতে পারত না, পড়ে যেতা, বুঝছো? অথবা যদি বেশি প্রতিক্রিয়া দিত। এটা হচ্ছে কিন্তু ফ্রেন্ডের ক্ষেত্রে তো এটা সাজে না। আচ্ছা, তোমার ফ্রেন্ডটা ভালো না? হ্যাঁ ভাই, ঠিক করে। আচ্ছা, এই তৃতীয় সূত্র তাহলে আমার লিখে দেওয়া লাগবে? না ভাই, দরকার নাই আর। আমি শুধু চিত্রটা একটু বুঝাই দিই তোমাদের, হ্যাঁ, কারণ ওটা একটু লাগবে আর কি আমাদের সামনের দিন। তার মানে এইটা হচ্ছে আমাদের একটা বস্তু, তুমি এখানে বসে আছো, তুমি এখানে দিলাম যে তুমি হচ্ছে F1 বল দিচ্ছ, তাই তোমাকে রিঅ্যাকশন কি দিচ্ছে? F2, এতটুকু না? জি ভাই। আচ্ছা, তাহলে দেখো বলতে সমান এবং বিপরীতমুখী বল, তাহলে দেখো F1 সমান কি F2, দেখো এই F1 এর ডিরেকশন হচ্ছে এইদিকে, F2 ডিরেকশন কোন দিকে? এইদিকে না? জি ভাই। আচ্ছা, এই ডিরেকশনটা আমাদের চেঞ্জ করতে হবে। তা আমি যখন ডিরেকশন চেঞ্জ করব তখন আমাদের একটা সামনে মাইনাস নিয়ে আসা লাগে, ইকুয়াল মাইনাস F2, মনে থাকবে? জি ভাই। ওকে, এতটুকু ক্লিয়ার তোমরা সবাই? জি ভাই, ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে থার্ড ল, এটা কি আমাদের থার্ড ল। তো থার্ড লটা হচ্ছে লিখে ফেলবো এরকম। থার্ড লটা কি লিখবো বলো? প্রত্যেক বস্তুর বা প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে বা আছে। ওকে, তোমাদের তোমাদের বই কি দেওয়া আছে দেখি? ওকে, এই ছোট দেওয়া আছে, এটা সমস্যা নেই, তাহলে আমি লিখে দিলাম না? ওকে, আচ্ছা ভাই। কয় মিনিট সময় আছে আর বলো তো? 7 মিনিট। 7 মিনিট। 6 হয়ে গেল। ওকে, মেলা সময় আছে এখনো। ধরো এখানে m1 ভরের একটা বস্তু চলতেছে u1 আদি বেগে, এটা হচ্ছে m2 ভরের একটা বস্তু চলতেছে u2 বেগে। হ্যাঁ, এই জায়গাতে আসার পরে তার ধাক্কা লাগছে m1 m2, যখন ধাক্কা লাগে দেখো তখন এটা এইদিকে একটা বল ক্রিয়েট করতেছে f1, আর এই যে সামনের বস্তুটা কি বিপরীত দিকে f2 বল প্রয়োগ করে না? জি ভাই। এরপরে একটা বস্তু হচ্ছে ধরো এখানে আসছে m1 v1 বেগ হয়েছে সামনের দিকে, এবং আরেকটা বস্তুকে m2 এখানে v2 বেগে হয়েছে, v2 বেগ হয়েছে এইদিকে। এতটুকু ক্লিয়ার সবার? জি ভাই। তাহলে দেখো একটা বিষয় আমারে বলো, না অনলাইনে এক্সাম্পল দেওয়া যাবে না এটা, ঠিক আছে? দিলে পরে সমস্যা, মিমস বানায় ফেলবা তোমরা। দেখো এইখানে একজন যাইতেছে, না ভাই, রিলস বানাবো না, বলে না না, এখন দেখো এই যে এই জায়গাটা কি আমাদের সংঘর্ষের আগের চিত্র না? এটা জি ভাই। এটা সংঘর্ষের স্থান, জি ভাই। এটা হচ্ছে কি সংঘর্ষের পরের স্থান। পরে। এখন আবার বলো যে এই বস্তুটা এখান থেকে এখানে যদি t সেকেন্ড সময় লাগে, কত সেকেন্ড? t1 লাগলো, এবং এর এখান থেকে এখানে আসতে, এটা t2 দিলাম, এটা এখান থেকে আসতে লাগলো t1 সেকেন্ড, কত সেকেন্ড? t1। তাহলে আমাদের বলো যে এ এখানে যখন যাবে একই সময় যদি এখান থেকে এখানে না যায় তাহলে কি সংঘর্ষ হবে? না ভাইয়া। ধরো একটা বিষয় যে এইটা একটা রাস্তা আছে মনে করো, আর স্কুল থেকে মনে করো মানে কলেজ থেকে যাওয়ার সময় বান্ধবীরা বলছো যে এই রাস্তার মোড়ে দেখা করবা, আর বান্ধবী মনে করো এখান থেকে এই জায়গা আসছে, আসতে যে সময় লাগছে, তুমি যদি এখান থেকে দৌড়ে দৌড়ে না আসো জায়গা, লোক তোমাদের দাঁড়ায় থাকবে? না ভাইয়া। চলে যাবে না? তাহলে দেখা করতে হলে একই জায়গায় একই সময় আসতে হবে আমার,
তাই আমার কি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে একই জায়গায় দুইটা গাড়ি যদি এক সময় যদি একটা জায়গাতে না আসে তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে? 1 সেকেন্ড 2 সেকেন্ড আগে পিছে আসলে অ্যাক্সিডেন্ট হয় না? তাহলে দেখো তো এখান থেকে এখানে আসতে যদি লাগে t1 সেকেন্ড আর এখান থেকে t2 সেকেন্ড লাগে, তাহলে আমাদের কি এখানে বলছি t1 = t2 = t সেকেন্ড লিখতে পারি আমরা, কারণ দুইটার জন্য সমান সময় না। হ্যাঁ বুঝো নাই? পারি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে দেখো আমরা বলতে পারি এখানে দেখো এই যে এই জায়গাটা নিয়ে কাজ করব আমরা। তাহলে দেখো তো আমরা লিখতে পারি না যে f1 = f2, এটা না থার্ড ল। তৃতীয় ল থেকে আমরা এটা লিখতে পারি। এখন দেখো আমরা যদি ডিরেকশন চেঞ্জ করি, কারণ আমরা একই দিকে যাচ্ছে, তাহলে দেখো আমরা f1 = -f2 লিখতে পারি। তাহলে আমার একটু বলো এখানে f1 টা কি বল, কার বল? এক নাম্বার বস্তুর জন্য বল। তাহলে আমরা হচ্ছে বল সমান কি পড়ছিলাম? ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা f দেখো লিখতে পারি না আমরা ভরবেগ, এক নাম্বার বস্তুর ভরবেগ কে m1 v1 - m2 v2 / t লেখা যায়। এক নাম্বার বস্তুর এই যে একটা পাপি আইছে এতক্ষণে ক্লাসে, তাহলে দেখো এক, হ্যাঁ রিয়াদ বলো। ক্লাস শেষে একটা প্রশ্ন ছিল, কি বলো? আচ্ছা আমি ক্লাস শেষ করেন পরে বলবো। আচ্ছা দেখো এই যে এক নম্বর বস্তুর শেষ ভরবেগ কে m1 v1 এবং এক নম্বর ইয়ার হচ্ছে আদি ভরবেগ কে m1 e1 লেখা যায়। জি ভাইয়া। ওকে, তাহলে দুই এটা হচ্ছে f1 এবং f2 এর ক্ষেত্রে কি লিখবা একটু বলো তো তাহলে। m2 v2 - m1 u2 m2 u2। এতটুকু ক্লিয়ার সবার? জি তাহলে এখন এখানে মানটা বসায় দাও। দেখো m1 v1 - m1 e1 / t = m2 v2 - m2 u2 / t। এই t ক্যান্সেল হয়ে যায় না? জি তাহলে ভাইয়া। দেখো m1 v1 - m1 e1 = m2 v2 - m2 u2। এখন u বলে এক সাইড নেব, v বলে এক সাইড নিয়ে যাব। তাহলে দেখো আমরা যদি, আচ্ছা একটু ভুল হয়েছে আমাদের, তোমরা একটু ধরাই দিবা না? এর সামনে কি মাইনাস আছে না? জি ভাইয়া। তাহলে এর সামনে কি হবে? মাইনাস হবে না? তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি এটা মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে -m2 v2 মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস m2 u2 লেখা যায়। জি ভাইয়া। আমি এখন এটাকে ওই পাশে নিয়ে যাব আর এটাকে এই পাশে নিয়ে আসলে কি প্লাস হয় না? তো দেখো আমরা লিখতে পারি না m1 v1 + m2 v2 = m2 u2 + m1 e1 লেখা যায়। জি ভাইয়া। আমরা এটাকে পাশে ওটাকে পাশে নিয়ে যাই, সাজায় লিখে দেব। দেখো m1 e1 + m2 u2 = m1 v1 + m2 v2 লেখা যায় না? জি ভাইয়া। এটা হচ্ছে বস্তুর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এটা তোমাদের মনে হয় রচনামূলকে আসে, বা ভরবেগের নিত্যতার সূত্র এটা তোমাদের। হ্যাঁ, তো আমাদের হচ্ছে রচনামূলকের দুইটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার হচ্ছে P = mf, P = mf। এটা আমরা হচ্ছে পড়াই নাই, তবে এটা আমরা পড়াই দেবো সামনের দিন, একটু টাচ দিলে পারবা তোমরা। আর 5 নম্বরটা হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্রের বর্ণনা করো। তাহলে এটা হচ্ছে আমাদের কি বস্তুর ভরবেগের, আমি কোশ্চেনটা তোমাদের উঠে দিচ্ছি, আমাদের ক্যান্সেল হয়ে গেছে, একটু রেকর্ড ক্লাসটা দেখে বুঝতে পারবা। ভরবেগের নিত্যতা সূত্রটি বর্ণনা করো এবং প্রমাণ দাও। প্রমাণ দাও। তো তোমরা কি করবা? তোমরা হচ্ছে এইখানে হচ্ছে এখান থেকে সলিউশন শুরু করবা। হ্যাঁ, এখান থেকে আগে প্রথমে তোমরা এখানে সলিউশন লিখবা, বস্তুর ভরবেগের নিত্যতার সূত্রটা লিখবা বাংলাটা। হ্যাঁ, তারপরে কি করবা? একটা চিত্র আঁকাই দিবা।
আঁকায় যাওয়ার পরে এখান থেকে শুরু করবা। এতটুকু হচ্ছে তোমার, আমি জাস্ট তোমার যে ক্লাস খাতা ওখানে লিখে রাখবা, পরীক্ষা খাতা এতটুকু দেওয়ার দরকার নেই তোমার। হ্যাঁ, তোমাকে বোঝানোর জন্য শুধু আমি এতটুকু লিখছি, মনে থাকবে? ওকে, এখন তোমাদের আরেকটা আমি প্রমাণটা একটু দেখাই দিচ্ছি তোমাকে। তোমাদের প্রমাণ হচ্ছে এরকম দেওয়া আছে যে প্রমাণ করো যে F = ma অথবা F = mf, এটা প্রমাণ করতে বলতে পারে তোমাদের। হ্যাঁ, তো বলছে নিউটনের গতির সূত্র হতে, নিউটনের গতির সূত্র বা দ্বিতীয় সূত্র হতে প্রমাণ করো। তাহলে আমরা দ্বিতীয় সূত্র কি জানি? দ্বিতীয় সূত্র কি জানি? আমরা দ্বিতীয় সূত্রটা কি করব, লিখবো আগে। নিউটনের সেকেন্ড ল, এটা লিখবা আগে, এটা লিখবা আগে। দেন হচ্ছে কি লিখবা, F সমানুপাতিক mv মাইনাস mu ডিভাইডেড বাই t। এবার F সমানুপাতিক, দেখো যদি m কমন যায় তাহলে আমরা m কমন না লিখতে পারি, দেখো v মাইনাস u বাই t। এবং দেখো F এই সমানুপাতিক ধ্রুবকের মান কে k, তাহলে এখানে লিখতে পারি দেখো আমরা k ইনটু m v মাইনাস u বাই t, এতটুকু। এখন দেখো k এর মান কত ছিল, 1 ছিল, তাহলে F ইকুয়াল m ইনটু এতটুকুকে আমরা লিখতে পারি দেখো a লিখতে পারি, ত্বরণ। দেখো ভরের বেগের পরিবর্তন এতটুকু ডিভাইডেড বাই t। আমরা ত্বরণ সমান কি করছিলাম দেখো, v ইকুয়াল u মাইনাস, আমরা ত্বরণ গতি সমীকরণের ত্বরণের সংজ্ঞা পড়ছিলাম এরকম দেখো যে ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই কি, সময়। এখন ধরো একটা চিত্র আঁকা দিবে হবে যে একটা গাড়ি m ভরের, u আদি বেগ ছিল, যাইতেছিল, এখানে যাওয়ার পরে কি v হইছে, লাগছে t সেকেন্ড, তাহলে বেগের পরিবর্তন কতটুকু এখানে, v মাইনাস u বাই t। তাহলে এই যে এটা সমান আমরা f a লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রমাণ।